নমস্কার, আমি সুকান্ত বিশ্বাস। আর আজকে আমার ব্যক্তিগত কিছু জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা, জীবনের কিছু ইতিহাস, জীবনের কিছু সফলতা, জীবনের কিছু ব্যর্থতা নিয়ে একটি ভিডিও করতে চলেছি। আপনারা এটাকে আমার অটোবায়োগ্রাফি বলতে পারেন। স্বাভাবিকভাবেই অটোবায়োগ্রাফি মানে বা বায়োগ্রাফি মানে আমরা সমাজের কিছু সফলতম ব্যক্তির জীবনী, সফলতম ব্যক্তির জীবন দর্শন নিয়ে আমরা আলোচনা, পড়াশোনা সবই আমরা শুনে থাকি। কিন্তু আমার মতন একজন সাদামাটা, একদমই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বা নিম্ন মধ্যবিত্ত একজন মানুষের জীবন, জানি না কার কার ইন্টারেস্ট থাকবে, তবু আমি একদমই একান্ত নিজের ইচ্ছায় সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি প্রকাশ করতে চাইছি বা চলেছি। তার কারণ আমরা কেউ আমাদের জীবনের ভবিষ্যৎ বা আমাদের লাইফের ভবিষ্যৎ তো আমরা কেউ দেখতে পারি না, কিন্তু আমরা আমাদের অতীতকে আমরা স্মরণ করতে পারি, অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি, অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে ভালো ভবিষ্যতের দিকে হয়তো এগিয়ে যেতে পারি। তো মূলত যারা আমাকে একদম সোশ্যাল মিডিয়াতেই শুধুমাত্র চেনেন তাদের জন্য আমি বলি, আমার বাড়ি নদিয়া জেলার একদম সীমান্তবর্তী একটা গ্রামে, এবং যে গ্রামটি দুদিকে বিল, মাঝখানে একটা গ্রাম, একদমই ছোট্ট গ্রাম, এবং প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে যদি বলি খুব সুন্দর গ্রাম। মানে এখানে আপনি শীতকালে খুব বেশি ঠান্ডা পাবেন না, আবার গরমকালে দিনের বেলা যথেষ্ট হাওয়া পাওয়া যায়, সন্ধ্যার পরে তো পাওয়াই যায়। ফলে সেই রকম একটা পরিবেশে এবং বর্ষাকালে দুদিকে জল, মাঝখানে মানে ইসের মতো দ্বীপের মতো একটা চড়া টাইপের থাকে, এবং সেখানেই আমাদের বসতি, আমরা বসবাস করি। এই মাটিতেই জন্ম এবং এই মাটিতেই বড় হওয়া, প্রাইমারি স্কুলিং, তারপরে মানে মাধ্যমিক পর্যন্ত এখান থেকেই পড়াশোনা করা। তো সেই জীবনের কিছু ঘটনা, যেটাকে আনটোল্ড বলা যেতে পারে, যেটা হয়তো অনেকেই জানে না, আমার যারা বন্ধুবান্ধব আছে তারাও অনেকে জানে না, যে ছোটোবেলাতে আমি কেমন ছিলাম, আজকে কোথায় আছি, কতটা পরিবর্তন হয়েছে। তো সেই মূলত সেই বিষয়ে কিছু বলার জন্যে আমার এই ভিডিও বার্তাটি। এটাকে অন্যরকমভাবে দেখা বা অন্যরকমভাবে দেখানোর আমার কোনো ইচ্ছা নেই। শুধু এইটুকু বলার যে একটা গ্রামের মানুষের এবং প্রান্তিক স্তরের, এবং সেটা যদি সীমান্তবর্তী এলাকার কেউ হয়, তাহলে তার জীবনে বেড়ে ওঠা কতটা চ্যালেঞ্জিং, অন্তত আমাদের সময় ছিল, আমরা যারা 90-এর দশক বা তার আগে যারা জন্মগ্রহণ করেছি। তো আমার মনে হয় যে আমার জীবনে যেসব ঘটনা আমি দেখেছি, উপলব্ধি করেছি, সেই বিষয়গুলো যদি অনেকে দেখেন, আজকের দিনে অনেকের কাছে বিশ্বাস নাও হতে পারে। কারণ একটা গ্রাম, যে গ্রামের মধ্যে আক্ষরিক অর্থে কোনো রাস্তা নেই, একটা রাস্তা আছে, যে রাস্তার কোনো মানে মাটির রাস্তা পুরোপুরি, যার স্বপ্নই দেখতো, মানে আমরা দেখতাম স্বপ্ন, আমাদের বাবা, কাকা, জ্যাঠা এবং তাদেরও যারা সিনিয়র, তারাও স্বপ্ন দেখতেন যে আমাদের গ্রামের যে রাস্তা, মেইন যে রাস্তা, যেটা হাই রোডের সঙ্গে যুক্ত হয়েছে, সেই রাস্তাটা কোনো একদিন পাকা রাস্তা হবে, অ্যাটলিস্ট পাকা না হলে ইট পড়বে। তো সেই রকম একটা রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন যাতায়াত করতে হতো, যেখানে প্রায় হাঁটু অবধি, বর্ষাকালে প্রায় 6 মাস তখন কাদা থাকতো রাস্তাটা। মানে ওই বৈশাখ মাস থেকে শুরু করে একদম সেপ্টেম্বর, অন অ্যান্ড অ্যারাউন্ড সেপ্টেম্বর, কখনো কখনো অক্টোবর পর্যন্ত রাস্তাতে পুরো কাদা থাকতো। একটা ইট, একটা পাথর নেই রাস্তাতে, হাঁটু পর্যন্ত কাদা হতো, যেহেতু এঁটেল মাটির এলাকা। তারপরে চাষবাস হয়, এবং চাষবাস করার জন্যে গরুর গাড়ি এবং মানুষের পায়ে করে বিভিন্ন পাট সহ, পাট, ধান এই কাজের জন্যে
বহু মানুষ তারা প্রতিনিয়ত রাস্তা দিয়ে যাতায়াত করতেন, ফলে রাস্তাটা খুবই কাদা হতো। এবং শুধু কাদা নয়, কতটা সমস্যার হতো যে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে 1.5 কিলোমিটার কাদার মধ্যে দিয়ে গিয়ে মেন রাস্তায় উঠতে হবে। এবারে 1.5 কিলোমিটার কতটা চ্যালেঞ্জিং আমি এখানে বলি, আপনারা একটু ভাবার চেষ্টা করুন। আপনি বাড়ি থেকে বেরোবেন, বাড়ির থেকে বেরোনোর রাস্তাটাও কাদার। এবারে আপনার হাতে চটি নিতে হবে, বা জুতো যদি থাকে, সেই সময় যদিও খুব বেশি লোক জুতো ব্যবহার করতে বলে আমার মনে নেই, আমার তো ছিলই না। হাতে চটি, এবার যদি ব্যাগ থাকে ব্যাগ, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা, এটা নিয়ে আপনি রাস্তায় হাঁটছেন 1.5 কিলোমিটার। কীরকম পরিবেশ? এক পা আপনার হাঁটু পর্যন্ত ডেবে যাবে, এতটা কাদা এবং এতটা আঠালো কাদা চোখের সামনে এখনো ভাসে। আরেকটা পা যখন তোলা হবে তখন সেটা ওরকম ডেবে যাবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে টিউশন পড়া, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যাওয়া, মানে এত কিছু করা হয়েছে। এবারে কতটা কঠিন এটা আপনারা বুঝতে পারছেন। এবং এই কঠিন কাজ শুধু আমি একা করতাম, ব্যাপারটা এরকম নয়। আমাদের গ্রামের বা আমাদের এলাকার সবাই এই কাজ এইভাবেই তারা বড় হয়েছে। আর যখন বর্ষাকাল চলে যেত, শীতকাল আসতো, তখন কাদা হতো না, কিন্তু রাস্তায় সেই রকম ধুলো হতো, কারণ মাটির রাস্তা। আর মাটির রাস্তা যখন গাড়ি চলে তখন কতটা ধুলো হতে পারে। ফলে রাস্তাতে হেঁটে যাওয়া, তখন যদি একটা গাড়ি যায় পুরো পাউডারে ভর্তি হয়ে যাবে পুরো শরীর। তো এইরকম ছিল আমাদের যাতায়াতের ব্যবস্থা। এবার সেকেন্ড আরেকটা যেটা বিষয়, যে সেখানে আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল খুব বেশি হলে 30% বাড়িতে, 70% বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না। ফলে আমাদের কাছে বিদ্যুৎটা একটা স্বপ্ন ছিল, যে আমাদের বাড়িতেও লাইট জ্বলবে এবং আমরাও লাইটে পড়াশোনা করব। আমি তো আমার কথা বলতে পারি, আমি যখন কলেজে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তারপরে আমার বাড়িতে ইলেকট্রিসিটি এসছে। বললে অনেকে বিশ্বাস করবে না, অনেকে হাসবে। আজকে যে পরিস্থিতিতে, যে জায়গায়, যে কোয়ালিটি অফ লাইফ আমরা বিলং করি, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো ভাবা জাস্ট, মানে বাড়িতে কারেন্ট, বাড়িতে মানে পাকা সুন্দর ঘর, প্যারিস করে, এগুলো ভাবার বাইরে। আমাদের টিনের ঘর ছিল সেই সময়, এবং দোচালা টিন যেটাকে বলে, এইভাবে দুটো চাল দেওয়া। তো তাতে অসুবিধা কি হতো, শীতকালে খুব ঠান্ডা পড়তো, খুব সহজেই ঠান্ডা হয়ে যেত ঘর। আর গরমকালে তো খুব তাড়াতাড়ি গরম হতো। ফলে হাজারো অসুবিধার মধ্যে দিয়ে আমাদের চলতে হতো। ইলেকট্রিসিটি নেই, পড়াশোনা করতে হতো। হেরিক্যান, অনেকে হয়তো জানেনও না হেরিক্যান কেমন দেখতে, বা আমরা ছোট ল্যাম্প টাইপের পাওয়া যেত, কুপি যেটাকে বলে স্থানীয় ভাষায়। তো এইগুলোতে পড়াশোনা করেছি, এবং কলেজ লাইফ পর্যন্ত আমাদের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি ছিল না। ফলে কতটা কঠিন, কতটা স্ট্রাগল করা, মানে মানুষ সেই সময় বেঁচে থাকতো, বুঝতেই পারছেন। টিভি তো আমাদের বাড়িতে ছিলই না, যেহেতু ইলেকট্রিসিটি ছিল না। বেশিরভাগ বাড়িতেই ছিল না, কয়েকটা মাত্র বাড়িতে টিভি ছিল। এটা হয়তো যে কোনো গ্রামের ক্ষেত্রে হয়তো এই পরিবেশ, কিন্তু রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, আমি যেটা দেখেছি সেটা খুবই মারাত্মক, খুবই কষ্টের। তার পাশাপাশি একটা জিনিস, যেহেতু সীমান্তবর্তী এলাকা, সামনেই বাংলাদেশ বর্ডার, তারকাটা, কোথাও তারকাটা নেইও। এবারে এখান দিয়ে প্রচুর পরিমাণে মানে অবৈধভাবে ভারত থেকে কিছু মাল বাংলাদেশে যেত, যার মধ্যে গরু, আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো ভিডিওতে বলা সম্ভব নয়। যেগুলো আপনারা জানেন মোটামুটি সেগুলোই বলছে। বাংলাদেশ থেকেও কিছু টেক্সটাইল জাতীয় এই ধরনের মানে চোরা কারবার এগুলো চলতো। ফলে লাইফ রিস্কের একটা ব্যাপার আছে। ফলে আজকে আমরা যখন মোবাইলের একটা সুইচ দিয়ে নিউ ইয়র্কে কী হচ্ছে আমরা দেখছি, আর সেই সময় আমাদের গ্রামে একটা খবরের কাগজ পর্যন্ত পৌঁছাতো না। মানে আমাদের যদি খবর পড়তে হতো, কোনো খবর জানতে হতো, তাহলে রেডিও ছিল একমাত্র ভরসা, এবং সেটাও সবার বাড়িতে ছিল না। আমাদের বাড়িতে যেমন ছিল না, যে বাড়িতে রেডিও ছিল সেই বাড়িতে আমরা যখন খবর হতো, যারা খবর শুনতে ভালোবাসতো,
তারা সেই খবরের সময় গিয়ে আগে গিয়ে বসে থাকতো এরকম একটা জায়গায় গোল করে, যেভাবে এখন অনেকে তাস খেলেন। খবর চালানো হতো আকাশবাণী, মনে পড়ে এখনও আকাশবাণী, দূরদর্শন, দূরদর্শন তো নয়, আকাশবাণী হবে মোস্ট প্রবাবলি, দূরদর্শন তো টিভি চ্যানেল ছিল। ফলে এইরকম একটা পরিবেশ, এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি। স্বাভাবিকভাবেই পড়াশোনা করে জীবনে বিরাট কিছু করব এই মাইন্ডসেটটাও কোনোদিন আসেনি। এখনও মনে পড়ে ছোটোবেলাতে খেলাধুলা করার প্রতি ঝোঁক আমার অনেক বেশি ছিল। মানে গ্রাম্য খেলা যেগুলোকে বলে, মানে যে খেলাগুলো করতে টাকা পয়সা লাগে না, অনেক খেলার নাম এখন বললে কেউ বুঝতে পারবে না। মানে আমরা এরকম মাটির চারা বলতাম, এই না কেউ বুঝতে পারছে কি না। আমি একটা ছবি যদি পারি আমি অ্যাটাচ করে দেবো। সেই চারা দিয়ে আমরা এরকম খেলতাম, তাস দিয়ে, মানে তাস থাকতো, দেশলাইয়ের খাপ, এইগুলো দিয়ে। এটা একটা খুব পপুলার খেলা ছিল। পাশাপাশি আমরা দৌড়াদৌড়ি খেলতাম, গাদি খেলতাম, অনেক রকম খেলা ছিল যে খেলাগুলির সঙ্গে কম বেশি গ্রামের বা 90s যারা কিডস তাদের সকলের কাছে হয়তো সেটাই স্মৃতি। তো এইভাবেই চলতো, মানে এই রকমভাবেই জীবনটা চলতো। খুব বেশি সিরিয়াসলি পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে ভবিষ্যতে বিরাট কিছু হব, আইএস আইপিএস বা সায়েন্টিস্ট, এই ধরনের মাইন্ডসেট কোনোদিন মাথাতে আসেওনি। এবারে একটা অভিজ্ঞতা আমি শেয়ার করব, যেটা সত্যি আজকের দিনেও আমার ভাবলে খুব মানে হাসি পায়, একদমই লজ্জিত নই। সেটা হচ্ছে জীবনে প্রথমবার হাই স্কুলে যাওয়া। তো প্রাইমারি ছাত্র আমি, সরকারি প্রাইমারি স্কুল এবং গ্রামের স্কুল। একজন মাস্টারমশাই ছিল, 4টে ক্লাস, 1 এবং 3 একসঙ্গে ক্লাস হতো, 2 আর 4 একসঙ্গে ক্লাস হতো। এবারে হয়তো ফার্স্ট পিরিয়ডে 1 আর 3 ক্লাস হচ্ছে, তাহলে 2 আর 4 কী করবে, তারা মাঠে গিয়ে খেলবে, আবার তারা একটুখানি পরে আসবে, ক্লাস হবে, আবার আমরা গিয়ে খেলবো। এইরকমভাবে কিন্তু আমাদের একজনই মাস্টারমশাই পড়াতেন। তো পড়তাম, আমরা যা পড়া দিত তাই পড়তাম। টিউশন মাস্টার ছিল একজন, টিউশনটা করতাম। তো মজার বিষয়, এখনকার হাই স্কুলে যে বেঞ্চি থাকে, মানে একটা জায়গায় বসা, যেমন আমরা চেয়ারে বসে আছি, সামনে টেবিল আছে, এই রকম স্ট্রাকচারে আমার প্রাইমারি স্কুলে কোনো সেটআপ ছিল না। ফলে আমার জানা ছিল না প্রাইমারি স্কুলে কিভাবে কিভাবে বসতে হয়। ফলে আমি যেদিনকে প্রথমবার প্রাইমারি স্কুলে গেলাম, মানে প্রাইমারি থেকে হাই স্কুলে গেলাম আমার দিদির সঙ্গে, গিয়ে ক্লাসে গিয়ে দেখছি, দিদি যেহেতু 2 ক্লাস উপরে পড়তো, সবাই বেঞ্চির ওপরে, হাই বেঞ্চির ওপরে সবাই খাতা রেখেছে। আর মানে এইটা যে খাতা রাখাটা যে জায়গা রাখার বিষয়, এটা আমার নলেজেই ছিল না। মানে এতটাই সেই সময় বোকা ছিলাম, কি বলবো। তো আমি ভেবেছি সব ফাঁকা, আমরা যেটা বসতাম সেটাতে জায়গা রাখতাম আমরা বেসিক্যালি। তো সেখান থেকে ক্লাসে জায়গা রাখা হয়নি, জায়গা রাখতে পারিনি। এবারে যখন ক্লাস শুরু হবে তখন দেখছি সবাই বসে আছে, আমি একা দাঁড়িয়ে। তো একজনকে জিজ্ঞেস করলাম আমার বসার জায়গা কি হবে, তো বললো তুই তো জায়গা রাখিসনি, তাহলে তুই কি করবি। তো একজন সহৃদয় ছেলে, তার নামও মনে আছে, নামটা আমি বলতেই পারি যদি কেউ আমার পরিচিত কেউ দেখে থাকে, মিলন বলে একটা ছেলে, আমাকে ডেকে বসতে দিল। প্রথম দিন, ফার্স্ট ডে অফ মাই স্কুল, ক্লাস 5, আমাকে পাশে বসতে দিল, কারণ আমি বসার জায়গা পাইনি। এবং ক্লাসের যে ক্যাপ্টেন থাকে বা মনিটর যেটাকে বলি, এটা যে থাকে কনসেপ্টটাই ছিল না। মানে এরকম জায়গা থেকে আমি গেছি। ফলে সবাই দেখছি খুব ফরওয়ার্ড, তারা খুব মানে অনেকের সঙ্গে পরিচিত, তারা একই স্কুলে পড়তো, কেজি স্কুলে পড়তো, আর আমি যে স্কুল থেকে পড়তাম আমি একাই গেছি ওই ক্লাসে। ফলে কাউকে চিনি না, কেমন একটা নিজের মধ্যে জড়তা। আর প্রাইমারি থেকে হাই স্কুল গ্যাপটা অনেকটাই, মানে মানসিকতা, মেন্টালিটির দিক দিয়ে অনেকটাই গ্যাপ। তো সেই স্মৃতিটা মনে পড়লে আমার এখনও হাসি পায় যে আমি বসার জায়গা পর্যন্ত পাইনি। কিন্তু সেখান থেকে কয়েকদিনের মধ্যে, এটাও ঠিক, তার পাশাপাশি এটাও বলা দরকার যে সেই ক্লাসের সবথেকে ছোট
বয়সের দিক দিয়ে আমি ছিলাম ইয়াংগেস্ট এবং পাশাপাশি দেখতেও সব থেকে ছোট ছিলাম। সেই ছোট্ট ছেলে, হাইট খুব বেশি ছিল না আমার, হাইট শর্ট, মানে দাঁড়ালে আর বসে থাকলে একই রকম মনে হতো। সেই ছেলেটা ওই ক্লাসের 1 মাসের মধ্যে মনিটর নির্বাচিত হলো। এটা আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট ছিল। মনিটর মানে তখনকার সভাপতি আর কি, আজকে পলিটিক্যাল পার্টির যে বিষয়টা থাকে, মানে একটা ক্লাস, এবং সেটা এ সেকশনের মধ্যে একটা ক্লাসকে আমি কন্ট্রোল করব, আমার হাতে ক্ষমতা, আমি মনিটর। তো এইটা যে কত বড় অ্যাচিভমেন্ট, যে 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 ছেলেটা মানে একা স্কুলে আসতেই পারতো না, দিদির সঙ্গে আসতো, ক্লাসে কারোর সঙ্গে মিশতে পারতো না বা মেশার মতন সেই ইয়েটা ছিল না, সেখান থেকে মাসখানেকের মধ্যে সেই ছেলেটা ক্লাসের মধ্যে মনিটর, এবং ধীরে ধীরে পপুলারিটি বাড়ছে ক্লাসের মধ্যে। ছেলেরা, ক্লাসের সহপাঠীরা আমার কথা শুনছে। এটা একটা নিজেকে একটা সেই সময় খুব একটা মানে বিশাল ব্যাপার মনে হতো। তো ওই যাত্রা শুরু হলো। আস্তে আস্তে স্যারেরা পছন্দ করতে শুরু করলেন, ভালো অনেক স্যার খুব ভালো স্নেহ করতেন, আর ভগবানের দয়ায় দেমাগে কিছু একটা দিয়েছিল। ফলে পড়াশোনায় যে খুব খারাপ ছিলাম ব্যাপারটা এরকম নয়, পড়াশোনার রেজাল্টটাও খুব ভালোই হচ্ছিল, যদিও খুব বেশি সিরিয়াস পড়াশোনা করতাম না। তো সেখান থেকে আস্তে আস্তে কয়েকটা বন্ধুর সান্নিধ্যে আসা, এবং এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো যে আমার বাড়ি থেকে আমার স্কুল প্রায় 5 কিলোমিটার ডিস্টেন্স, এবং সেই 5 কিলোমিটার যেতে আমাকে ওই 1.5 কিলোমিটার কাদা, ডেলি আপ ডাউন 3 কিলোমিটার কাদা হয়ে যেতে হতো। যাওয়াটা কতটা কঠিন ছিল, কাদার রাস্তা অতিক্রম করে একটা বাড়িতে গিয়ে পা ধুয়ে স্যান্ডেল পরে তারপরে বাস আসতো, সেই বাসে করে স্কুলে যেতাম। বাসের ভাড়া ছিল ওরকম খুব সম্ভবত 10 পয়সা কি 15 পয়সা ভাড়া। স্টুডেন্ট প্রচুর ভিড় হতো বাসে, তখন আমার মনে পড়ে ঝুলে ঝুলে যেতে হতো। তো এইভাবে লাইফটাকে উপভোগ করেছি, গেছি, কষ্ট হতো, মাঝে মাঝে পয়সা থাকতো না, বা বাড়িতে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। 3 ভাই বোন ছিলাম আমরা, 3 জনকে একসঙ্গে পড়ানো, এটা বাবার পক্ষেও খুব কষ্ট। তারপরে অনেক রকম সমস্যা ছিল। মাঝে মধ্যে স্কুলে যাওয়ার পয়সা দিতে পারতো না, হেঁটে চলে আসতাম। খুব মানে খুব মজার বিষয়, আজকে মানে কোথাও গেলে আমরা তো হাঁটার কথাটা ভুলেই যাই, কিন্তু সেই সময় বহুবার এরকম হয়েছে, স্কুল থেকে হেঁটে বাড়িতে চলে এসেছি। অনেক সময় পয়সা নেই বলেই বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে যে সেই পয়সাটা জমিয়েছি। পয়সা নেই মানে এক্সট্রা পয়সা নেই, হয়তো কোনো কারণে টিফিন খেয়ে ফেলেছি, তাহলে আসার জন্য কি করা যাবে। তো এই যে একটা মানে মিলিঝুলি একটা বিষয়, তারপরে ধীরে ধীরে বন্ধুর সংখ্যা বৃদ্ধি, কয়েকটা বন্ধু তার মধ্যে যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, তারা কিছুটা টিফিনের দিক দিয়ে কিছুটা সহযোগিতা করত, হেল্প করত। তো এই বিষয়গুলো তারপরে আস্তে আস্তে স্কুলের মধ্যে, মানে ক্লাসের মনিটর থেকে ধীরে ধীরে স্কুলের ক্যাপ্টেন, মানে এই জায়গাতে পৌঁছানো, এবং এবং সেটা খুব হ্যাপিলি, খুব গ্ল্যাডলি সেটাকে পালনা করা, এবং মানে কোথাও না কোনো জায়গাতে একটা নেতৃত্বের জায়গা, সেই জায়গা থেকে আমার তৈরি হয়েছিল। তো তারপরে যা হয় মাধ্যমিক পরীক্ষা, এবং মাধ্যমিক পরীক্ষায় ওই অঞ্চলের মধ্যে যথেষ্ট পরিমাণ ভালো রেজাল্ট হয়েছিল, আপনারা সকলে জানেন। তো মাধ্যমিক পরীক্ষার পরে জীবনের একটা ট্রানজিশন হলো। হঠাৎ করে আমার পরিবার, মূলত আমার বাবা, আমাকে হোস্টেল দিয়ে দিল, মানে আর বাড়িতে পড়াশোনা করার ব্যাপার নেই, হোস্টেলে গিয়ে পড়াশোনা করতে হবে। এই যে একটা গ্রামের ছেলে, প্রত্যন্ত জায়গার একটা ছেলে, হোস্টেলে 150 ছেলে হোস্টেলে থাকে, কেউ ডাক্তারের ছেলে, কেউ ইঞ্জিনিয়ারের ছেলে, কেউ উকিলের ছেলে, আবার কেউ আমার থেকেও গরিব, তারা সবাই, কেউ ভালো, খুব ভালো, কেউ মাঝারি, বিভিন্ন রকম এলাকার মানুষ, তারা একত্রিতভাবে থাকা, এই অভিজ্ঞতা তো ছিল না। প্রতিনিয়ত নিজের সঙ্গে লড়াই হতো, প্রতিনিয়ত পরিস্থিতির সঙ্গে লড়াই হতো, যে আমি পরিস্থিতিকে বদলাবো না পরিস্থিতি আমাকে বদলাবে। কিন্তু একটা কারণে আমি মূলত ভিডিওটি করছি, যে জীবনে যত প্রতিকূলতার পরিস্থিতি এসছে, কখনো কোনো প্রতিকূলতার সঙ্গে কম্প্রোমাইজ আমি করিনি। আমার কাছে যেটা মনে হয়েছে যে দিস সিচুয়েশন শুড বি চেঞ্জড, আমি সেই সিচুয়েশনকে পরিবর্তন করার জন্য আমি কিন্তু ফাইটটা দিয়েছি।
আমার মনে পড়ে যে আমরা যখন হোস্টেলে থাকতাম, প্রথমবারের মতো হোস্টেল সম্বন্ধে ধারণা নেই, সিনিয়র জুনিয়র ব্যবহার, যেটাকে অনেকে র্যাগিং বলতে পারো, অনেক কিছু বলতে পারো। অনেক ছেলেরা কান্না করতো, আমার ক্ষেত্রেও সেরকম সিনিয়রদের কিছু ব্যবহার বা সিনিয়রদের থ্রেড বা যাই বলি না কেন, এগুলো আমার ক্ষেত্রেও হয়েছে, কিন্তু কখনো ভেঙে পড়িনি। মানে কখনো এটার এক্সপ্রেশনও দিইনি, কখনো সেটাকে প্রকাশ করিনি যে আমি দুর্বল, আমি এটাতে ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি। আমি যেটা করেছি, আমি চেষ্টা করেছি যে ওই পরিস্থিতিতে নিজের কি রিয়াকশান হবে সেই রিয়াকশানটা দেওয়া। তা আজকে ভালো লাগে যে একটা ছেলে, একদম নতুন ছেলে, একদম গ্রাম থেকে গিয়ে মোটামুটি একটা মফস্বল জায়গাতে একটা স্কুলে গিয়ে সেটেল হয় এবং সেখানেও পপুলারিটি তৈরি করা, বন্ধুবান্ধব এবং স্যারেদের মধ্যে। তো সেই জায়গাটা তৈরি করা হলো। লাইফটা কিভাবে পরিবর্তন হয় আমি শুধু ভাবি আমার জীবনে, যে আমি মাধ্যমিক পর্যন্ত সায়েন্সে খুব বেশি ভালো ছিলাম না, যদিও মাধ্যমিকের সায়েন্সে নাম্বার অনেক ভালো পেয়েছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিকের সায়েন্সে ভর্তি হলাম। এবং তার থেকে আশ্চর্যের বিষয়, উচ্চ মাধ্যমিক পড়ার সময়, সায়েন্স পড়ার সময় ফিজিক্স ভালো লাগতো, কিন্তু আমি যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হচ্ছি তখন আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হলাম। ফলে কোথাও কোনো না কোনো জায়গাতে ভালো লাগা, ভালোবাসার জায়গাটা কোথাও না কোথাও কম্প্রোমাইজের জায়গাতে চলে এসছে। নিজেকে পরিবর্তন করেছি পরিস্থিতিকে পরিবর্তন করার জন্যে। হয়তো প্রেক্ষাপট আলাদা, অ্যাঙ্গেল আলাদা, কিন্তু এটা করা হয়েছে। পাশাপাশি তারপরে সেখান থেকে কলেজে যাওয়া, এই যে একটা দীর্ঘ লড়াই, একটা ডিস্ট্রিক্ট টাউনে এবং একটা সরকারি কলেজের মতন জায়গাতে গিয়ে পড়াশোনা করা, একটা অন্যরকম সিনারি। এটা আমার মনে হয় সবার জীবনেই কোনো না কোনো স্ট্রাগেল আছে, কোনো না কোনো লড়াই আছে। যদিও আজকের দিনে স্ট্রাগেলের বিষয়টা মানুষের সামনে তুলে ধরে, মানে এরকম কোনো বিষয় নেই যে আমি বিরাট সফল হয়ে গেছি, তাই আজকে আমার জীবনে ফেলে আসা দিনগুলির কথা আমি আলোচনা করছি। কিন্তু সফলতা তো নিশ্চয়ই এসছে। যদি আমার জীবনের শুরুর দিক থেকে ভাবি, যখন একটা ছোট্ট টিনের ঘরে আমরা 5 জন বসবাস করতাম, যেখানে অতিরিক্ত কোনো মানুষ আসলে বাড়িতে সে কোথায় থাকবে, আমরা কোথায় থাকব, এটা নিয়ে আমরা খুব টেনশনে থাকতাম। সেখান থেকে তো এটা ঠিক যে আজকের দিনে একাধিক বাড়ি করতে পেরেছি, এক নয় একাধিক, যেখানে একজন কেন 10 জন মানুষ আসলেও খুব সুন্দরভাবে তাদেরকে আমরা রাখতে পারার মতন পরিস্থিতি আছে। ফলে এটা তো সফলতা তো বটেই। এবং যে বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, আজকে সেই বাড়িতে ইলেকট্রিকের আধুনিক সমস্ত ব্যবস্থা আছে, এটা তো সফলতাই। সেটা তো এক জীবনেই দেখেছি। একটা ওয়াকম্যান বলতো, যতদূর আমার মনে পড়ে, গান শোনার জন্য হেডফোনে গান শুনতে হতো ক্যাসেট দিয়ে। এটা আমি স্বপ্ন দেখতাম ছোটোবেলায়, যে কবে এরকম একটা ওয়াকম্যান থাকবে, যে ওয়াকম্যানে আমি গান শুনবো। ক্যামেরার কথা তো ভাবতেই পারতাম না। আজকে সেখানে অ্যাপেলের মতো ব্র্যান্ড ব্যবহার করি। ল্যাপটপ তো একাধিক ল্যাপটপ আছে, ডেস্কটপ সব কিছু আছে, এভরিথিং যেগুলো দরকার, ডিএসএলআর ক্যামেরার থেকে শুরু করে সব আছে। ফলে এটা কোনো না কোনো জায়গাতে সফলতা তো আমি মনে করি নিশ্চিতভাবে। হ্যাঁ, এটা ঠিক যে ফেম হয়তো নেই, মানে বিরাট কিছু এক নামে সবাই চিনবে এরকম হয়তো নেই আজকের দিন পর্যন্ত অন্তত, কিন্তু সেদিনের সুকান্ত আর আজকের সুকান্তের মধ্যে এই পার্থক্যটা তো নিশ্চয়ই আছে। 1 ঘন্টা 1-1.5 কিলোমিটার রাস্তা যেতে 1 ঘন্টা অতিক্রম করতে হতো, আজকে 1 ঘন্টায় প্রায় 100 কিলোমিটার পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি আমার কাছে আছে। ফলে এই চেঞ্জেসটা তো এসছে, এই চেঞ্জেসটা এবং এই চেঞ্জটা করার জন্যে নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে, পরিবেশ পরিস্থিতি বহু কিছুর সঙ্গে লড়াই করতে হয়েছে। ফলে আমি এই প্রজন্মের যারা ছাত্র, এই প্রজন্মের যারা যুব সমাজ, আমি তাদের কাছে এইটুকুই বলবো, যে জায়গা থেকে তোমরা শুরু করছো সেই জায়গায় হয়তো আমাদের যখন আমরা ছোট ছিলাম এত বেশি এক্সপেকটেশন ছিল না। নিশ্চয়ই আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি কোনোদিন ভাবিনি যে আমি WBCS IAS পরীক্ষা দেব,
আইএস ক্র্যাক করব, ফরেন সার্ভিস কমিশন পরীক্ষা দেব, এটা আমি কোনোদিন ভাবিনি, বা পিএইচডি করব। এইগুলো সময়ের সাথে সাথে এসছে, পরিস্থিতির সঙ্গে সঙ্গে এসছে। কিন্তু আজকের দিনে একটা ছেলে যখন বড় হয় তখন সে প্রথম দিকেই সে পরিবেশ পরিস্থিতি নেট সমস্ত কিছু ঘেটে তার প্রথমে মাথার মধ্যে এটা চলে আসে যে এইটা হচ্ছে তার জীবনের আলটিমেট টার্গেট। ফলে সেই আলটিমেট টার্গেট প্রথমেই চলে আসার ফলে অনেক বেশি মানসিক প্রেশারের মধ্যে চলে আসে। এই জায়গাতে হয়তো আমরা কখনো সেই প্রেশারটা আমরা ফিল করিনি, যেটা আজকের দিনের প্রজন্মকে ফিল করতে হচ্ছে। তাই আমি তাদেরকে বলবো, জীবনটাকে অবশ্যই প্রতিদিন একটা সংগ্রাম, প্রতিদিন একটা স্ট্রাগল, প্রতিদিন একটা নিজেকে ছাপিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা থাকবে, ছাপিয়ে যাওয়ার একটা সিস্টেম থাকবে। এই সিস্টেমের মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। পাশাপাশি আমাদের জীবন দর্শনকেও কিন্তু অনুভব করা উচিত। আজকে পেশাগত দিক দিয়ে আমি একজন স্কুলের শিক্ষক, প্রায় 15 বছর অতিক্রম হতে চললো আমার চাকরি জীবন। এই চাকরি জীবনে অনেকে অনেক কিছু করেছে, বাড়ি গাড়ি অনেক কিছু করেছে, আবার এরকম অনেক আছে কিছুই করতে পারেনি। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি চেষ্টা করেছি, আমার হাতে যদি 1 ঘন্টা সময় থাকে সমস্ত কিছু করার পরে, সে 1 ঘন্টা সময়টাকে কাজে লাগানো। আজকে চাকরির পাশাপাশি একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, একটা বড় দায়িত্ব। অন্তত নিজের ক্ষেত্রে যদি আমি মনে করি যে দায়িত্বটা আমি নিয়েছি, সেই দায়িত্বটা অনেক বড়, একটা সমাজকে পরিবর্তন করার, এবং শুধু পরিবর্তন করার নয়, সেই সমাজটাকে পরিবর্তন করে একটা নতুন সমাজ নির্মাণ করা, যে সমাজে মানুষের মধ্যে এতটা পরিমাণ হানাহানি থাকবে না এবং অর্থকেন্দ্রিক সমস্ত কিছু চলবে না। মানে এমন একটা সমাজ আমরা বানাবো না যে সমাজে বেনিফিশিয়ারি সিস্টেম থাকবে, মানে সবাই বেনিফিশিয়ারি কোনো না কোনোভাবে, এই সিস্টেম নয়। সবার মধ্যে একটা সৌভ্রাতৃত্ব বিষয় থাকবে। আমরা সবাই কোনো না কোনো কাজের সঙ্গে, সবাই কোনো না কোনো টার্গেটের সঙ্গে আমরা জুড়ে থাকবো। এইরকম একটা সমাজ তৈরি করার জন্যেই আমি ব্রত আছি। ফলে লড়াইটা শুধু পলিটিক্যাল নয়, লড়াইটা সোশ্যাল ইকোনমিক্যাল লড়াই অবশ্য। তো সেই কারণে আমি বলতে চাই যে এতগুলো ঘটনা, এতগুলো কাহিনী আমি আপনাদের সামনে তুললাম একটাই কারণে, যে যদি আমি ওই রকম একটা প্রত্যন্ত জায়গা থেকেও লড়াই করে, সংগ্রাম করে অন্তত আজকে যতটুকু সফলতা পেয়েছি 1% বা 0.5%, এই সফলতা করার শক্তি যদি আমি পেতে পারি, তাহলে নিশ্চয়ই আপনারাও পারবেন। ফলে হাল ছাড়ার কিছু নেই, দুঃখিত হওয়ার কিছু নেই, আপসেট হওয়ার কিছু নেই। জীবনটা একটা সংগ্রাম, জীবনটা একটা লড়াই। এই লড়াইটা আমাদেরকে লড়ে যেতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা জীবনের একদম অন্তিম সীমায় এসে পৌঁছাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা আমাদের চলতে থাকবে, লড়াইটা চলবে। তাই ভিডিওটা ইতিমধ্যে অনেকটাই লেন্দি হয়েছে। জানি না কতজন এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখছেন। যারা দেখছেন আমি তাদের উদ্দেশ্যেই কথাটা বললাম। আলাদা করে কোনো মেসেজ নয়, নিজের জীবনের অভিজ্ঞতা, নিজের জীবনের ঘটে যাওয়ার কিছু ঘটনার মধ্যে দিয়ে, আরও যদিও একটা জীবনের ঘটনা কখনো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে ব্যক্ত করা অসম্ভব, সে যে কোনো মানুষের ক্ষেত্রেই হোক না কেন। তাই ব্যস্ততম সময় নষ্ট করে যারা দেখলেন তাদের ধন্যবাদ জানাবো। হ্যাঁ, অবশ্যই আপনারাও চেষ্টা করুন যতটা পারেন, যে কালকে যা ছিলাম আজকে তার থেকে বেটার জায়গাতে থাকবো, এই মানসিকতা তৈরি করা। ধন্যবাদ।